স্ত্রী লাবণ্যের পরিবার আমার মায়ের দিকে আঙ্গুল তুলে হাসতে লাগলো। লাবণ্যের বাবা হাজী আব্দুল কাদের ঠোঁট বাঁকিয়ে বললেন, ওই অসহায় গরিব মহিলাটাকে দেখো, মনে হচ্ছে ভিক্ষা করতে করতে এখানে চলে এসেছে। তারপর লাবণ্য বাগানের পানির পাইপটি হাতে তুলে নিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল, দেখি তো ওর গা থেকে দারিদ্র্যের ময়লাটা ধুয়ে ফেলা যায় কিনা। পরক্ষণে বরফ শীতল পানি প্রবল ধারা গিয়ে আঘাত করলো আমার মায়ের গায়ে। চারপাশে দাঁড়িয়ে থাকা অনেক অতিথি উচ্চস্বরে হেসে উঠল। আমি ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়ালাম, আঙ্গুল থেকে বিয়ের আংটিটি খুলে ফেললাম এবং ধীর কণ্ঠে বললাম, এই বিয়ে এখানেই শেষ, আর আগামী সূর্য ওঠার আগেই তোমাদের পরিবারের গড়ে তোলা সাম্রাজ্যের পতন হবে। প্রথম পানির দ্বারা আমার মায়ের গায়ে লাগার আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি কেন সবাই হাসছিল। আমি যখন তার কাছে পৌঁছালাম তখন তার পুরো ধূসর রঙের পোশাক ভিজে শরীরের সঙ্গে লিপটে গেছে, সাদা চুলগুলো মুখের উপর লেগে আছে। আর যাকে কয়েক মিনিট পর আমার স্ত্রী হওয়ার কথা ছিল, সেই লাবণ্য তখনও পাইপের মুখ আমার মায়ের দিকে তাক করে রেখেছে। বারান্দায় দাঁড়িয়ে হাজী আব্দুল কাদের শ্যাম্পেনের গ্লাস উঁচিয়ে বললেন, দেখো তো কি করুণ অবস্থা, মনে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে উঠে এসে আমার অনুষ্ঠানে ঢুকে পড়েছে। লাবণ্য হেসে বলল, এত রাগ করছো কেন মিস্টার ইয়াসিন, আমি তো শুধু ওর গা থেকে গরিব গন্ধটা ধুয়ে ফেলছি। এই বলে সে আবার পাইপের মুখ আমার মায়ের দিকে তাক করে দিল। হিম শীতল পানির ধাক্কায় মা টলতে টলতে এক পা পিছিয়ে গেলেন। আমি সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়ালাম। পরের পানির ধারা এসে সুদ আমার বুকে আঘাত করলো। আমি স্থির চোখে লাবণ্যের দিকে তাকিয়ে বললাম, পাইপটা নামিয়ে রাখো। সে বিরক্ত মুখে বলল, মজাটা নষ্ট করো না। আমার মা সাবিয়া বেগম কাপা হাতে আমার বাহু ধরে বললেন, ইয়াসিন বাবা, আজ নয়, কোনো ঝামেলা করো না। মায়ের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠলো। যে মানুষটিকে সবার সামনে অপমান করা হচ্ছে, তিনি আবার আমার বিয়ে নষ্ট না হোক বলে আমাকে শান্ত থাকতে বলছেন। হাজী আব্দুল কাদেরের বিশাল বাড়ির বাগানে সাদা ছাউনি নিচে প্রায় 2 শতাধিক অতিথি ছিলেন। কারো মুখে অস্বস্তি ফুটে উঠেছিল, আবার কেউ কেউ শুধু বাড়ির মালিক হাসছিল বলে তার সঙ্গে তাল মিলিয়ে হাসছিল। বাদ্যযন্ত্রের সুর অনেক আগেই থেমে গেছে। মাথার উপর একটি ড্রোন ক্যামেরা পুরো ঘরটি ধারণ করছে। আমি ধীরে ধীরে আঙ্গুল থেকে আংটিটি খুলে ফেললাম। লাবণ্যের মুখের হাসি মিলিয়ে গেল। আমি শান্ত অথচ কঠোর কণ্ঠে বললাম, এই বিয়ে শেষ, আর আগামীকাল সূর্য ওঠার আগেই তোমাদের পরিবারের সবকিছু ধসে পড়বে। কয়েক মুহূর্তের জন্য চারিদিকে নীরবতা নেমে এলো। তারপর হাজী আব্দুল কাদের উচ্চস্বরে হেসে উঠলেন, আমাদের ধ্বংস করবে তুমি? তুমি তো একটা বেতনের চাকরি করা পরামর্শক, এখনো 6 বছরের পুরনো গাড়ি চালাও, আমাদের সঙ্গে পাল্লা দেবে? লাবণ্য রাগে পাইপটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, আংটিটা আবার পরে নাও, নিজেকে হাস্যকর বানিও না। আমি শান্তভাবে উত্তর দিলাম, না, আমাকে হাস্যকর বানানোর কাজ তুমি অনেক আগেই করে ফেলেছো। আমি নিজের কোট খুলে মায়ের কাঁধে জড়িয়ে দিলাম। তারপর তাকে ধীরে ধীরে গাড়ির দিকে নিয়ে গেলাম। হাজী আব্দুল কাদের আমার পেছন পেছন এসে বললেন, এখন যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে সব হারাবে, চাকরি হারাবে, ফ্ল্যাট হারাবে, পরিচিতি হারাবে। তোমাকে আজ যে অবস্থানে দেখছো সেখানে আমি পৌঁছে দিয়েছি। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে তার দিকে ফিরে তাকালাম। তিনি সত্যি বিশ্বাস করতেন আমি তার দয়াতেই প্রতিষ্ঠিত হয়েছি। গত 2 বছর ধরে লাবণের সঙ্গে বাগদানের সময় আমি ইচ্ছে করে তাদের সেই ভুল ধারণা ভাঙিনি। তাদের পারিবারিক বৈঠকে উপস্থিত থেকেছি, তাদের ব্যবসায়িক চুক্তিপত্র পর্যালোচনা করেছি, তাদের বড় বড় বিনিয়োগের গল্প শুনেছি। অথচ তারা কখনো বুঝতে পারেনি যে অর্থের উপর ভর করে তারা গর্ব করেন তার প্রকৃত মালিক তারা নন। হাজী আব্দুল কাদের কখনো জানতে চাননি মাত্র 48 ঘন্টার মধ্যে 3টি বড় ব্যাংক কেন তার লোকসানগ্রস্ত কোম্পানির বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করেছিল। তিনি কখনো খোঁজ নেননি একের পর এক হোল্ডিং কোম্পানির আড়ালে লুকিয়ে থাকা বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রকৃত মালিক কে। আর তিনি কখনো ভাবেননি আমার মা সাবিয়া বেগম কেন একসময় একটি সাধারণ পুরনো পোশাক পরেন, যখন চাইলে তিনি তার পুরো সম্পত্তিটা একদিনে কিনে নিতে পারেন। আমি মাকে গাড়ির যাত্রীর আসনে বসিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর ফোন বের করে আমার আইনজীবী অ্যাডভোকেট নুসরাত জাহানকে কল করলাম। ফোন রিসিভ হতে আমি শুধু একটি বাক্য বললাম, নুসরাত, সব নথি প্রকাশ করে দাও। ফোন কেটে আমি দূরে তাকিয়ে দেখলাম লাবণ্য ক্রোধে নিজের ওড়না খুলে মাটিতে ছুঁড়ে ফেলছে। আমি জানতাম আজ শুধু একটি বিয়ে ভাঙেনি, আজ শুরু হয়েছে এমন একটি হিসাব যার শেষ দেখে পুরো শহর স্তব্ধ হয়ে যাবে। গাড়ির ইঞ্জিন চালু হতে চারপাশের কোলাহল ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। বিশাল বাড়ির গেটের সামনে তখনও শত শত অতিথি দাঁড়িয়ে, কেউ অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ মোবাইল ফোন তুলে ভিডিও করছে, আবার কেউ ফিস ফিস করে বলছে এমন ঘটনা তারা কোনোদিন চোখে দেখেনি। কিন্তু আমার দৃষ্টি ছিল শুধু গাড়ির পাশের সিটে বসে থাকা আমার মা সাবিয়া বেগমের দিকে। তিনি নিঃশব্দে জানালার বাইরে তাকিয়েছিলেন। ভেজা শাড়ি এখনো শরীরের সঙ্গে লেপ্টে আছে, ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, অথচ মুখে একটি অভিযোগ নেই। আমি গাড়ির হিটার চালিয়ে দিলাম, নিজের হাত দিয়ে তার কাঁধে কোটটা আরো শক্ত করে জড়িয়ে দিলাম। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি মৃদু স্বরে বললেন, বাবা, আমার জন্য তোমার জীবনটা নষ্ট করে ফেললে কেন? বিয়েটা হয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যেত। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে বললাম, যে পরিবার আমার মাকে মানুষ বলে সম্মান করতে জানে না, সেই পরিবারে বিয়ে হলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। আজ আমি কিচ্ছু হারাইনি, বরং অনেক বড় ভুল থেকে বেঁচে গেছি।
মায়ের চোখে পানি জমে উঠল। তিনি জানতেন আমি যখন এমন কণ্ঠে কথা বলি তখন সিদ্ধান্ত বদলানোর আর কোনো সুযোগ থাকে না। বাহিরে আকাশে কালো মেঘ জমেছে, মনে হচ্ছিল প্রকৃতিও যেন আজকের ঘটনার সাক্ষী। ঠিক তখনই আমার ফোনে একের পর এক কল আসতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠলো লাবণ্য। আমি ফোনের দিকে একবার তাকিয়ে সেটি সাইলেন্ট করে রাখলাম। কয়েক সেকেন্ড পর আবার ফোন, তারপর আবার, এরপর হাজী আব্দুল কাদের, তারপর তার ব্যবসায়িক সহযোগী, আত্মীয় স্বজন, পরিচিত জন। আমি কারও ফোন ধরলাম না, কারণ আমি জানতাম এখন তারা ক্ষমা চাইবে না, বরং আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। গাড়ি শহরের আবিজাত এলাকার একটি শান্ত রাস্তার দিকে মোড় নিতেই আমার আরেকটি ফোন বেজে উঠল। এবার স্ক্রিনে ভেসে উঠল অ্যাডভোকেট নুসরাত জাহান। আমি সঙ্গে সঙ্গে কল রিসিভ করলাম। ওপাশ থেকে শান্ত কণ্ঠে তিনি বললেন, স্যার, আপনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে টিম কাজ শুরু করেছে। সব নথি প্রস্তুত। আপনি কি নিশ্চিত আজ রাতে এগুলো প্রকাশ করা হবে? আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, হ্যাঁ, আর কোনো অপেক্ষা নয়। আজ যারা আমার মাকে অপমান করেছে তারা আগামীকাল সকাল হওয়ার আগেই বুঝে যাবে ক্ষমতা আর অহংকার এক জিনিস নয়। নুসরাত বললেন, ঠিক আছে স্যার, আপনার অনুমতি অনুযায়ী প্রথম ধাপ শুরু হচ্ছে। ফোন কেটে আমি গভীর নিঃশ্বাস নিলাম। মা আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, তুই কি খুব বড় কিছু করতে যাচ্ছিস? আমি মৃদু হেসে বললাম, না মা, আমি শুধু সত্যিটা প্রকাশ করতে যাচ্ছি, এতদিন যেটা লুকিয়ে রেখেছিলাম। এদিকে হাজী আব্দুল কাদেরের বাড়িতে যখন উৎসবের পরিবেশ মুহূর্তের মধ্যে অস্বস্তিতে বদলে গেছে। অতিথি একে একে বিদায় নিতে শুরু করছে। কেউ প্রকাশে কিছু বলছে না, কিন্তু সবার চোখে মুখে কৌতূহল। লাবণ্য ক্রোধে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। সে বারবার ফোন করছে, কিন্তু আমি ফোন ধরছি না। হাজী আব্দুল কাদের বিরক্ত হয়ে তার ব্যক্তিগত সহকারীকে বললেন, খুঁজে বের করো ছেলেটা কোথায় গেছে, আর মিডিয়া যেন একটা খবরও না যায়। সহকারী মাথা নেড়ে বেরিয়ে গেল, কিন্তু সে জানতো না খবর ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিকদের হাতে পৌঁছে গেছে। ঠিক রাত 8টার দিকে শহরের সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হলো। শিরোনাম, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রকৃত মালিক কে? সামনে আসছে বিস্ফোরক তথ্য। সংবাদটি প্রকাশ হওয়ার কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। প্রতিবেদনের ভেতরে সরাসরি হাজী আব্দুল কাদেরের নাম ছিল না, কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক নথি উল্লেখ ছিল। আর সেই নথির সঙ্গে যুক্ত ছিল এমন একটি হোল্ডিং কোম্পানির তথ্য যেগুলোর মালিকানা এতদিন গোপন রাখা হয়েছিল। সংবাদটি পড়ে হাজী আব্দুল কাদের প্রথমে হেসে বললেন, এসব বাজে গুজব, কাল সকালে সব থেমে যাবে। কিন্তু তার হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগলো না, কারণ ঠিক